ইএফটি সংশোধনের নতুন একটি ভিডিও নিয়ে আমি আসলাম। আপনারাও অনেকে জিজ্ঞাসা করছেন যে কোনটা সংশোধন করতে হবে, কিভাবে সংশোধন করব, কোন কাগজটা সংশোধন করলে ভালো হয়, এবং অনেকে সন্দিহান আছেন যে 27/10/2022 চিঠিটার আলোকে কি চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠিটাতে কি কথা বলা হয়েছে, এবং 12/2/2025 যে চিঠিটা দেওয়া হয়েছে এই চিঠির সাথে ওই চিঠির সামঞ্জস্যতা কি আছে, এই সকল চিঠিতে কি বলা হয়েছে এবং কিভাবে সংশোধন প্রক্রিয়া করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি দেখি আমরা। ইএফটি সংশোধনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কোথা থেকে কোন কাগজ ঠিক করবেন, এটা আপনার অবশ্যই জানা প্রয়োজন। যে আপনার ইএফটিতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কোথা থেকে এই সকল কাগজ ঠিক করবেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রেরিত ইংরেজি 12/2/2025 চিঠির নির্দেশনা এবং 27/10/2022 তারিখের চিঠির নির্দেশনায় কি কি সংশোধনের কথা বলা হয়েছে তা আমি আপনাদেরকে একটু জানাবো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রেরিত ইংরেজি 12/2/2025 চিঠির নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক কর্মচারীর নামের এনআইডি এর নামের ডট, হাইপেন, কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নামের আক্ষরিক ভুল আছে, এই সকল ক্ষেত্রে ভুল সংশোধন করতে হবে। বলতেছে নামের বানানের সাথে যদি এমপিও শিটে ভুল থাকে কিংবা ব্যাংকে অমিল থাকে এটা ঠিক করতে হবে। নামে যদি ডট, কমা, হাইফেন থাকে, এগুলো যদি অমিল থাকে তাও ঠিক করতে হবে। এবং বিগত ইংরেজি 27/12/2022 তারিখের চিঠির নির্দেশনায় আছে, যে চিঠির আলোকে ওখানে চিঠিতে বলা হয়েছে যে এই চিঠির আলোকে নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে 27/12/2022 তারিখের চিঠির নির্দেশনায় বলা আছে, এমপিও শিটের শিক্ষক কর্মচারীদের নাম, নামের বানান, পদবি ও বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতা দিয়ে সর্বোচ্চ 6 বছর পর্যন্ত অনলাইনে স্ব অঞ্চলে আপনার এটা অনলাইন আবেদন প্রক্রিয়া নিষ্পত্তিকরণ করতে হবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে নামের বানান, পদবি, বিষয়, এটা প্রত্যেক শিক্ষকের এমপিও শিটের এটা পুরাতন যে সকল এমপিও শিক্ষকরা আছেন তাদের কিন্তু এই যে নাম, পদবি বিষয় অনেকে সিটি এটি এরকম লেখা আছে, কিংবা আপনি মনে করেন যে আপনি কম্পিউটার টিচার, শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার লেখা আছে, আপনার কম্পিউটার টিচার লেখা নেই। আপনার যে বিষয়টার উপরে নিয়োগ সে বিষয়টা আপনার ওখানে দেওয়া নাই, অর্থাৎ পদবি বা বিষয় দেওয়া নাই, সেক্ষেত্রে আপনার এগুলো সংশোধন করতে হবে। এবং এই সংশোধন প্রক্রিয়াটা আপনার 6/3/2025 তারিখের ভিতরে কিন্তু সম্পন্ন করতে হবে, এরকম একটা নির্দেশনা কিন্তু 12/2/2025 তারিখের চিঠিতে বলা আছে। তাহলে 6/3/25 অর্থাৎ আপনার আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে, এর ভিতরে আপনার সকল কাগজপত্র রেডি করতে হবে। সকল কাগজপত্র রেডি করে আপনাকে অনলাইন প্রক্রিয়ায় এগুলো আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে চিঠিটি দেখাই। এক্ষেত্রে আপনাদের চিঠিতে যে এটা আছে 27/10/2022 চিঠি, এই চিঠিতে বলা হয়েছে, আমি যেহেতু আগে একবার বলছি যে শিক্ষক কর্মচারীর নামের বানান, পদবি, বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতা দিয়ে সর্বোচ্চ 6 বছর অনলাইনে পরীক্ষা সহ অঞ্চলের মাধ্যমে
আবেদন নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাইপূর্বক চতুর্থ শ্রেণী কর্মচারী যাদের এসএসসি সমমান সনদ নেই তাদের এমপিও শিটে জন্ম তারিখের সংশোধনের জন্য স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র, ফ্যামিলি বেসড ভাই বোনের সিরিয়াল, বড় থেকে ছোট, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বলছে যে মনে করেন যাদের সার্টিফিকেট আছে, যে সকল শিক্ষকদের সার্টিফিকেট আছে তারা সার্টিফিকেট অনুসারে জন্ম তারিখটা আপনারা সংশোধন করে ফেলবে, সেই বেসড অনুসারে সংশোধন করবেন। এবং যাদের সার্টিফিকেট নাই, যে অনেক কর্মচারী সার্টিফিকেট নাই, এসএসসি বা এ সমমানে এসব কোনো সার্টিফিকেট নাই, তাদের সার্টিফিকেটটা তাদের বলতেছে স্বশাসনের যে সিভিল সার্জন আছে বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করতে হবে, জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র, ফ্যামিলি বেসড যে একটা সিরিয়াল, ভাই বোনের সিরিয়াল, আপনি কততম সন্তান সে সিরিয়াল অনুসারে, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছ থেকে বা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে প্রত্যয়ন গ্রহণ করে আপনার এটা জন্ম তারিখটা সংশোধন করতে হবে বা নিষ্পত্তি করতে হবে এই বিষয়টা। এখন এটা জন্ম তারিখের যদি সমস্যা থাকে, জন্ম তারিখটা এভাবে আগে প্রত্যয়ন গ্রহণ করে সঠিক জন্ম তারিখটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি যদি দেখেন যে এমপিওর সাথে মিলতেছে না, তখন সেক্ষেত্রে আপনি এমপিও আবেদন প্রক্রিয়ায় আবেদনে যাবেন। এখন সেক্ষেত্রে এমপিও আবেদনের প্রক্রিয়ায় আবেদনে যেতে গেলে এবার আপনার জন্ম তারিখ গেল, নামের আক্ষরিক বানান ভুল। নামের আক্ষরিক বানান ভুল হলে কি করবেন? নামের আক্ষরিক বানান ভুল থাকলে আপনার যদি এনআইডি সার্টিফিকেট এটা একরকম, এনআইডিতে একরকম, এমপিওতে একরকম, বা ব্যাংকে যে কোনো মনে করেন যে বিভিন্ন রকম আছে। এখন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার 3টা কি 4টা সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আপনি এসএসসি সার্টিফিকেট 3টা 4টা আছে, সেক্ষেত্রে নামের বানান সবখানে একই আছে। আচ্ছা, সেটা তাহলে আপনার সার্টিফিকেটের পরিবর্তন প্রশ্নই আসে না। সার্টিফিকেট অনুসারে এবার আপনি আইডি কার্ড ঠিক করবেন। আইডি কার্ডের সার্টিফিকেটের নামের বানানোর সাথে আইডি কার্ডের নামের সামঞ্জস্যতা নিয়ে আসবেন, অর্থাৎ সার্টিফিকেটের যে নাম আছে আইডি কার্ডে সংশোধনী দেবেন। আইডি কার্ড সংশোধনী দেওয়ার পরে এখন এবার আইডি কার্ড সংশোধন হয়ে আসার পরে আপনার দেখা গেল এবার আপনি কি হচ্ছে এমপিওতে আপনার নাম ভুল আছে, তাহলে আপনার এখানে 2 জায়গায় নাম ঠিক হয়ে গেছে, এমপিওতে নাম ভুল আছে, তাহলে আপনি এবার এমপিও আবেদনে যে এটা আপনার কারেকশনে যে নামের স্পেসিংটা কারেকশন করবে। যাক, নামের স্পেসিং গেল। এবার কোন ডট বিভিন্ন রকম থাকলে এটা আপনি কারেকশন করবেন। এই হচ্ছে আপনার নাম এবং জন্ম তারিখের যে মূল যে দুটো বিষয়, নাম এবং জন্ম তারিখের, এই দুটো প্রক্রিয়া আপনারা আবেদন কমপ্লিট করবেন। এখন আবেদনটা আপনি এমপিও আবেদনটা আপনি কোথায় যে করবেন? আপনারা জন্ম নিবন্ধনের জন্য জন্ম তারিখের জন্য আমি কিন্তু আগে বলেছি সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদের কাউন্সিলের প্রত্যয়নপত্র, এই সকল কিছু নিয়ে আপনার জন্ম তারিখটা সংশোধন করবেন সিভিল সার্জনের যে, অর্থাৎ স্বশাসনের সিভিল সার্জনের এখানে যে এই জন্ম তারিখটা সংশোধন করবেন। এটা জন্ম তারিখ সংশোধন হয়ে যাওয়ার পরে এবার যদি নামের বানানোর ক্ষেত্রে আপনার কিন্তু জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গেলে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের থেকে সংশোধন করতে হবে। এবং যদি আপনি সার্টিফিকেট সংশোধন করতে চান তাহলে সার্টিফিকেট আপনার স্ব জেলার স্ব বোর্ডের আবেদন প্রক্রিয়া আপনার সার্টিফিকেট সংশোধন করতে হবে। যদি কিনা কোনো কিছু নামের বানানে ভুল থাকে, অনেকের দেখা গেল বংশগত নামের এমডির এখানে এমডি নাই, অথচ জাতীয় পরিচয়পত্রের এমডি আছে, এরকম বিভিন্ন থাকে। তারপরে নামের একটা এন একটা বেশি হয়ে গেল, আই একটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেটটা সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে আপনি বোর্ডের সাথে যোগাযোগ করে কিংবা বোর্ডের ওয়েবসাইটে যেয়ে আপনি এটা দেখে সংশোধন করুন। আমি যশোর বোর্ডে
কিন্তু সহজেই যে এটা কিন্তু যশোর বোর্ডে এটা সহজেই আপনারা করতে পারবেন। যশোর বোর্ডের ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে দেখাবো যশোর বোর্ডে কোথায় যে আবেদন করলে সার্টিফিকেট সংশোধন করা যায়। আমি আপনাদেরকে যশোর বোর্ডের ওয়েবসাইটে দেখাবো। যশোর বোর্ডের একটা সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে আপনারা দেখেন এই যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখুন নেম অ্যান্ড এজ কারেকশান। এখান থেকে আপনারা এজ কারেকশানটাও এখান থেকেও করতে পারবেন, নামের বানান কারেকশানটা এখানে থেকে করতে পারবেন। এখান থেকে এইভাবে এখানে দেখুন এখানে বিস্তারিত কিন্তু বলা আছে আক্ষরিক নাম সংশোধন, নামের বড় ধরনের সংশোধন, বয়স সংশোধন, আক্ষরিক নাম, এগুলো আপনারা এই সাইট থেকে দেওয়া আছে কি কি আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আপনি এখানে কী কী কাগজপত্র লাগবে এখান থেকে আপনারা পড়ে নেবেন। তারপরে আপনার সার্টিফিকেটের কোনটা সার্টিফিকেট চেঞ্জ করতে চান, এসএসসি এইচএসসি, এই বোর্ডে এসএসসি এইচএসসি এখানে যে সংশোধন করতে চান এখানে এসএসসি দিবেন, পাসিং ইয়ার দিবেন, রোল দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, সেন্টার দিয়ে ফাইন দিলে এখানে কিন্তু চলে আসবে আপনার ডিটেলস চলে আসবে। ডিটেলস চলে আসার পরে এখানে আপনাকে কিন্তু বলে দিবে যে ডিটেলস চলে আসার পরে আপনাকে ওখানে বিভিন্ন তথ্যগুলো ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আপনার কাগজপত্রগুলো অ্যাটাচ করতে হবে। অনলাইন প্রক্রিয়ায় যে এমপিও আবেদন পরীক্ষা আপনি কারেকশান কোথা থেকে করবেন এবং কী কী কাগজপত্র লাগবে, দেখুন কী কী কাগজপত্র লাগবে। এখানে আপনারা লগ ইন মেনুতে চলে যাবেন। লগ ইন মেনুতে যাওয়ার পরে এখানে আপনার এমপিও আবেদনে ঢুকে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে এই এমপিও এই অপশনটাতে যাবেন। এমপিও অপশনটাতে যাওয়ার পরে এখানে আপনার এখানে কিন্তু এই কারেকশন আছে। এখানে নিউ এমপিও, ট্রান্সফার, বিএড স্কেল, কারেকশান এরিয়ার এখানে বিভিন্ন অপশন কিন্তু আছে। এখান থেকে আপনি কারেকশান অপশনে চলে যাবেন। কারেকশান অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে চলে আসছে কারেকশানে এরকম মেনু চলে আসবে। ইন্ডেক্স নম্বর, নাম, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, পে কোড, পদবি সংশোধন, পদবি প্রকাশ সংশোধন, বিষয় সংশোধন, এখানে কিন্তু সকল আপনার যে সংশোধনের বিষয়গুলো সেটিতে বলা আছে সেই সকল কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যদি আপনি এখানে আপনার ইন্ডেক্স দেবেন শিক্ষক কর্মচারীর দিয়ে ইন্ডেক্স দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার শিক্ষক কর্মচারীর নাম এখানে চলে আসবে, লিস্ট চলে আসবে। সেই লিস্ট অনুসারে আপনি কিন্তু ওই আপনার অপশনটাতে আপনার যে শিক্ষকের বা কর্মচারীর সংশোধন করতে চাইবেন তার নামটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নামে অপশনে ক্লিক করলে আপনার বর্তমান নাম কি আছে ইংরেজিতে লিখবেন, বাংলায় লিখবেন। প্রত্যাশিত নাম ইংরেজিতে কি, বাংলায় কি, এটা লিখতে হবে। অর্থাৎ সংশোধন হবে কোনটা সেটা আপনার প্রত্যাশিত যেটা সেটা আপনি এখানে লিখবেন। এর যদি নাম থাকে নাম, জন্ম তারিখ থাকলে এবার জন্ম তারিখটা অটোমেটিক এখানে চলে আসবে। দেখবেন আপনার যখনই সিলেকশন করে দেবেন তখন আপনার প্রত্যাশিত জন্ম তারিখ এখানে দিবেন। ব্যাংক হিসাব নম্বর যদি সমস্যা থাকে ব্যাংক হিসাব নম্বর, প্রত্যাশিত ব্যাংক হিসাব নম্বর এখানে দিবেন। পে কোড যদি থাকে পে কোডে প্রত্যাশিত পে কোড, প্রত্যাশিত পে কোডের ধাপ এখানে দিবেন। এখানে কিন্তু আপনি যখন আপনার ইন্ডেক্স দিয়ে নাম দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন তখন কিন্তু আপনার তথ্যগুলো এখান থেকে পে কোড দেখাবে। আপনি যেটা পে কোড যেটা নেবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিই। 14 থাকলে 14, আপনার পে কোড যদি 11 থাকে তাহলে 11, আপনার ধাপ কোনটা আছে সেই ধাপটা আপনি দেখাই দিবেন। পদবি সংশোধনের ক্ষেত্রে এরকম প্রত্যাশিত পদবি কি, অ্যাসিস্ট্যান্ট টিচার, হেডমাস্টার, সহকারী টিচার, এরকম বিভিন্ন কিন্তু ট্রেড ইন্সট্রাক্টর, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, আয়া, ল্যাব, এখানে কিন্তু জুনিয়র শিক্ষক, ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার, এগুলো সব কিছু দেওয়া আছে। আপনি এখান থেকে যেটা আপনার সেটা আপনি আপনারটা চয়েস করবেন। পদবি সংশোধন, পদবীর প্রকার আপনি দেবেন রেগুলার কিনা, সেকশনাল কিনা, সারপ্লাস কিনা, সেকেন্ড শিফট কিনা, থার্ড শিফট, এটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে বিষয় সংশোধনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আপনার বিষয় কম্পিউটার অপারেশন, জেনারেল কোন বিষয়ে পড়াশোনা, কোন বিষয়টা আপনার, হিস্টোরি কোন বিষয়, ইংরেজি, হিন্দু, বৌদ্ধ, সমাজ, পদার্থ, অর্থনীতি, এখানে আপনার বিষয়টা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার বিষয় কোনটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন।
তো এটা ছিল বিষয় নির্বাচন করে দিবেন। বিষয় নির্বাচন করার পরে আপনার এখানে অন্যগুলো তেমন, এখানে আর যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো থাকবে। এরপর আপনি চলে যাবেন দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে যে এখানে কিন্তু এই পরীক্ষার নাম দিবেন, অর্থাৎ আপনার পরীক্ষার নাম এসএসসি দিলেন, এসএসসি দেবেন, রোল নম্বর দিবেন, সেশন দিবেন, পাশের বছর দিবেন, বোর্ড দিবেন, কোন বোর্ড সে বোর্ড দিলেন, ফলাফলের তারিখ দেবেন, আপনার সার্টিফিকেটে দেখবেন ফলাফলের তারিখ বলে একটা পাবলিশড ডেট দেওয়া আছে, সেই পাবলিশ ডেটটা দিয়ে দেবেন। গ্রুপ দিবেন, ফলাফলের ধরন দিবেন, বিভাগ দিবেন, এভাবে দিয়ে এটা যোগ করে দিবেন। এটা আপনার যোগ করে দেবেন। যেহেতু আমার পূরণটা ফিল আপটা সম্পূর্ণ না হলে কিন্তু আপনার এই যোগ অপশনে ক্লিক করলে আপনার এটা তথ্যটা নেবে না। তবে আপনি এটা পূরণ করে দেওয়ার পরে আবার দ্বিতীয়টাও এরকম প্লাস চাপ দিলে আপনার দ্বিতীয় এইচএসসি সিলেক্ট করবেন। তৃতীয়টাও আপনার অনার্সের যে সার্টিফিকেট আছে সেটা সিলেক্ট করে সেরকম তথ্যগুলো দেবেন। মাস্টার্সের তথ্যটা দিয়ে দেবেন, এনটিআরসি থাকলে এনটিআরসির তথ্যটা দিয়ে দেবেন। এগুলো এভাবে আপনার সকল তথ্য পূরণ করবেন। ধাপ তৃতীয়তে আপনার যে পদবি, এটা আপনার অটোমেটিক পূরণ করে থাকবেন বেশিরভাগ তথ্য, কিন্তু আপনার এখানে যে এসএমসি ধরন, অর্থাৎ আপনার কমিটির ধরনটা এখানে আপনার কিন্তু দিয়ে দিতে হবে, কমিটির ধরন এবং কত তারিখ থেকে কত তারিখ থেকে তাদের মেয়াদ, এটা আপনার এখানে পূরণ করতে হবে। চতুর্থ ধাপে কিন্তু রেজুলেশন করতে হবে। আপনার সংশোধনের জন্য যে রেজুলেশনটা করা হয়েছে সেই রেজুলেশনটা এই চতুর্থ ধাপে আপনি করবেন। রেজুলেশনে চাপ দিলে এখানে দেখবেন রেজুলেশন নির্বাচন করবেন যে কী ধরনের রেজুলেশন। বিভিন্ন ধরনের রেজুলেশন থাকে, উচ্চতর স্কেল থাকে, তারপরে আপনার সংশোধনী থাকে, এরকম আপনার সংশোধনী হলে সংশোধনী রেজুলেশন পূরণ করবেন, তারিখ দিবেন, কোন তারিখে এই রেজুলেশনটা হয়েছিল, মিটিং নম্বর দিবেন, ওই রেজুলেশন মিটিং নম্বর কত, মিটিং বিবরণ, আপনার এটা কী বিবরণ, মানে যে আপনার নামের বানান সংশোধনী কিংবা জনাব রফিকুল সাহেবের জন্ম তারিখের সংশোধন প্রসঙ্গে, এরকম আপনার যে মিটিং বিবরণটা ওখানে আপনি উল্লেখ করে দেবেন। পঞ্চম ধাপে তেমন কিছু নাই, ষষ্ঠ ধাপে আসছে। এবার লাগবে কী কী কাগজপত্র, আপনার ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসগুলো হলো আপনার ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, এখানে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান থেকে একটা প্রত্যয়ন এই লাগবে, অর্থাৎ এমপি কারেকশনের জন্য একটা ফরওয়ার্ডিং লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনার বেতন আসে সেই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট স্লিপ, অর্থাৎ আপনার জমা রসিদ, ব্যাংকে টাকা জমা দেন সেটার একটা রসিদ দিবেন, অর্থাৎ আপনি দরকার হলে রসিদ ওই ব্যাংকে টাকা জমা দিবেন এমন একটা রসিদ, এবং সার্টিফিকেট, অর্থাৎ ব্যাংক থেকে রসিদটা নিয়ে আসবেন, যে টাকা জমা দিয়েছেন তার একটা রসিদ নিয়ে আসবেন, এবং সার্টিফিকেট অর্থাৎ একটা প্রত্যয়নপত্র ব্যাংক থেকে দিবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনালটা, অর্থাৎ আপনার নিয়োগপত্র অরিজিনালটা দিতে হবে। তারপরে আছে টিচার স্টাফ স্টেটমেন্ট, অর্থাৎ আপনার বিদ্যালয়ের টিচার স্টাফ কতজন কি আছে তার একটা স্টেটমেন্ট কাগজে, সেরকম একটা স্টেটমেন্ট কিন্তু দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং লেটার, শাখা থাকলে শাখা ওপেনিং লেটারের অরিজিনালটা এবং সাবজেক্ট অ্যাপ্রুভালের যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনার এখানে অ্যাটাচ করতে হবে। অল একাডেমিক সার্টিফিকেটস, আপনার সমস্ত একাডেমিক সার্টিফিকেট, যে সকল একাডেমিক যে সার্টিফিকেট আপনার আছে সেগুলো এখানে অ্যাটাচ করতে হবে। এনআইডি কপি দিবেন, এবং আদার্স ডকুমেন্টসে আপনি কী দেবেন। আদার্স ডকুমেন্টসে আপনি রেজুলেশন দিতে পারেন, আপনার ফার্স্ট এমপিও দিতে পারেন, আপনার শেষ এমপিও দিতে পারেন, এবং আপনার অনেকের দেখে গেল যে প্রথমে নামের বানান ঠিক আছে, পরবর্তীতে মাঝে এসে হঠাৎ করে উচ্চতর স্কেল নেওয়ার সময় নামের বানানটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আপনার প্রথমটা দিবেন, যেখানে নামের বানান পরিবর্তন হয়েছে সে কাগজটা দিবেন, এবং শেষ কাগজটা অ্যাটাচ করবেন। এই কাগজগুলো অ্যাটাচ করে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে, এবং এই সাবমিট করতে হবে আপনাকে আগামী
6/3/2025 তারিখের মধ্যে। এখন এই সকল কাগজপত্র কমপ্লিট করে প্রতিষ্ঠান প্রধানের কাছে আপনি জমা দিতে হবে, কিংবা প্রতিষ্ঠান প্রধান থেকে আপনাকে এই কাগজপত্রগুলো রেডি করে দেবে। সেইভাবে আপনি প্রতিষ্ঠানের সাথে আপনি কথা বলবেন, কথা বলে সেই কাগজপত্রগুলো রেডি করে আপনি অনলাইনের মাধ্যমে এটা প্রেরণ করবেন। অনলাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে, এবং এটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনার সেটিতেই বলে দিচ্ছে যে এপ্রিলের বেতন থেকে আপনার স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে EFTতে। অর্থাৎ যারা আপনারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লক্ষে বেতন পাইছেন সংশোধনী ভুল থাকা সত্ত্বেও, তাদের বেতন কিন্তু EFTতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই আপনারা যে আপনার যার যেটা ভুল আছে সে সেটা সংশোধন করে নিন, দ্রুতই সংশোধন করে দিন, তাহলে আর আপনার EFTতে কোনো সমস্যা থাকবে না। তো এই ছিল EFTর যে সংশোধন প্রক্রিয়া, এবং যে কী কাগজপত্র লাগবে এবং কোথা থেকে কোন কাগজপত্র সংশোধন করবেন তার বিস্তারিত আমি কিন্তু আপনাদেরকে জানালাম। এবং এর মধ্যেও যদি কারোর যে আমার এই সমস্যাটা আছে, আমি কিভাবে কি করব অত বুঝতে পারতেছেন না, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।